দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা মূলত আমেরিকা অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিকে নানা তথ্য দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে সমসাময়িক যেসব বিষয় নিয়ে তিনি হয়তো সংশয়ে আছেন কিংবা কোনো বিষয় তিনি হয়তো সঠিক তথ্যের অভাবে তার কাজটি সম্পন্ন করতে পারছেন না। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে শুরু করে রাজনীতির নানা বিষয় উঠে আসে আমাদের এই আলোচনায়। তাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত সময়োপযোগী একটি আলোচনা। সেটি হলো আগামী 5ই নভেম্বর প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তবে এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাচ্ছে, যেটি আর্লি ভোটিং বলা হয়, সেটি বেশ আগেই শুরু হয়ে যাচ্ছে। তাই অনেকে হয়তো একটু সংশয়ে থাকেন, ভোট কিভাবে দেবেন, কাকে দেবেন, কোথায় গিয়ে দেবেন, এইসব বিষয়গুলো নিয়েই মূলত আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে। আমরা কথা বলবো প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোট কেন, কিভাবে দেবেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম। আহনাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে সে নাম্বারে টেলিফোন করে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন। একই সঙ্গে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে গিয়েও কমেন্টসে যে কোনো মন্তব্য কিংবা প্রশ্ন লিখতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নটিরও উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছে আহনাফ ভাই। সেটা হলো, নির্বাচন তো সবাই আমরা জানি 5ই নভেম্বর, কিন্তু নির্বাচনের আগে অনেকগুলো ধাপ থাকে, অর্থাৎ ভোট যদি কেউ আগে দিতে চান, যেটিকে আর্লি ভোটিং বলে, সেটি তো আগে থেকে শুরু হয়ে যায়। আমরা এখন নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্কের বিষয়গুলো তো জানবো, পাশাপাশি অন্যান্য যেসব স্টেটে বাংলাদেশি কমিউনিটি আছেন, TVN24 নিউজ নেটওয়ার্কের দর্শক আছেন, তাদের স্টেটের খবরগুলো জানবো। নিউ ইয়র্কে আর্লি ভোটিং শুরু হচ্ছে কবে থেকে, কিংবা এর পরের ধাপগুলো কি কি আছে? আসলে আর্লি ভোটিং দুইটা ধাপ। একটা হলো যে এখন অনেকেই অনলাইনে ব্যালটের জন্য অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করলে ওইটাও পার্ট অফ দ্য আর্লি ভোটিং এর মধ্যেই পড়ে। আর একটা হলো ইন পার্সন যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, ওদের টাইমটা হলো যে আপনার অক্টোবরের 26 থেকে নভেম্বর 3 পর্যন্ত পুলিং লোকেশনে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর আরেকটা জিনিস হলো, আপনার যারা ব্যালট রিকোয়েস্ট করবে অক্টোবর 26 মধ্যে অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করে ব্যালট রিকোয়েস্ট করতে পারবে, এবং এটা নভেম্বরের 5 তারিখের মধ্যে ইদার আপনার ইলেকশন অফিসগুলিতে গিয়ে ড্রপ করতে পারবে, কিংবা ওই পুলিং লোকেশনগুলিতে গিয়ে ড্রপ করতে পারবে, অথবা বাই মেইলেও পাঠাতে হবে। কিন্তু এটা মেক শিওর এটা নভেম্বরের 5 তারিখের মধ্যে ওদের স্ট্যাম্পটা পড়তে হবে, পৌঁছতে হবে তাদের কাছে। আর একটা বিষয় যেটা বলছিলেন যে অক্টোবরের 26 তারিখের মধ্যে তাদেরকে এই আবেদনটি করে ফেলতে হবে। কেউ হয়তো খেয়াল করলো না, মিস করলো, কোনো কারণে আবেদনটি করলো না, তারপর তো তিনি ইন প্রেজেন্স ভোট দেওয়া ছাড়া তার হাতে আর কোনো বিকল্প থাকছে না, আর কোনো অপশন থাকলো না, তাকে ওখানে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ওকে, তারপরে প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে নিউ ইয়র্কে অক্টোবর 26 থেকে। কেউ যদি এই সময়টায় দেশের বাইরে থাকেন, কোনো কারণে বিজনেসের কারণে, ট্যুরের কারণে, কিংবা অনেকে বাংলাদেশে যান, 6 মাস তার বাংলাদেশে থাকার সুযোগ রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেউ যদি দেশে না থাকেন, তিনি কিভাবে ভোট দেবেন? আসলে তাকে সে যদি এখানে না থাকে ওই টাইমের মধ্যে, আসলে এটা ভোটাধিকার প্রয়োগ করার কোনো এটা সম্ভব না। কারণ আপনারা জানেন যে এখানে যদি আপনি ব্যালটটা অনলাইনে রিকোয়েস্ট করেন, ওখানে কিছু ইনফরমেশন দিতে হয়, এবং এটা তাকেই দিতে হবে, তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো যারা ভাবছেন যে ইলেকশনের সময় থাকবেন না, এখন আমি বলবো যে 2 মাসের অধিক টাইম আছে। আপনারা চাইলে এখনই আপনাদের ব্যালটটা রিকোয়েস্ট করতে পারেন। মেইল ইন করার অনেকগুলি ধাপ আছে। চাইলে আপনি যদি আমাদের তো অনেক মানুষ দেশে যায়, রিলেটিভরা যায়, চাইলে আপনি এটা ফিল আপ করে আবার কারোর মাধ্যমে রিটার্ন করতে পারেন। কারণ অ্যাজ লং অ্যাজ ইলেকশন এটা রিসিভ করে, কিংবা আপনার যে ইনভেলপটার মধ্যে করে আপনি ছাড়বেন, ওইটাতে যদি স্ট্যাম্প পড়ে, আপনার নভেম্বরের 5 তারিখের আগে আপনার ভোটটি কাউন্ট হবে। কিন্তু এটি কি পৌঁছাতে হবে তিনি নিজে ইন পারসন, নাকি যে কাউকে দিয়ে? এটা বাই মেইলও পাঠানোর সিস্টেম আছে। ওরা যখন আপনাকে ইয়েটা পাঠাবে, ব্যালটটা পাঠাবে, এবং ব্যালটের মধ্যে আপনার একটা আপনাকে খাম দিয়ে দিবে, যেটা আপনার নো পোস্টেজ নেসেসারি, আপনি ওইটার মধ্যে করে সিকিউর একটা খাম, ওইটার মধ্যে করে আপনি এটা রিটার্ন করতে পারবেন। ওকে, বেশিরভাগ দর্শকরাই আমাদের এই বিষয়গুলো জানেন, তারপর যারা একেবারে নতুন, যারা জানেন না, তাদের জন্য তথ্যটা নেওয়া, সেটা হলো যে যখন আপনি অ্যাপ্লাই করবেন
ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য, তখন আপনি সেটা কোথায়, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটা করবেন? এটা হলো যে আপনার নিউ ইয়র্ক সিটি, আপনি খুবই ইজি। একটা সময় আপনি যদি গুগলে গিয়ে লেখেন যে এনওয়াইসি বোর্ড অফ ইলেকশন, ওখানে গেলেই আপনার অনেকগুলো অপশন থাকবে। আপনি দেখবেন যে এখানে লেখা আছে আপনার যে অপশন দেওয়া আছে, কারণ যেহেতু নির্বাচন খুবই নিকটে, আপনার ইলেকশনের ডেট দেওয়া আছে। would you like to request আপনার early voting or you wanna request for mail in voting? ওখানে গিয়ে আপনি যখন আপনার ইনফরমেশন দিবেন, যখন আপনার ইনফরমেশনটা ওদের ডাটাবেসের সাথে ম্যাচ করবে, তখনই আপনি স্টেপ বাই স্টেপ এটা রিকোয়েস্ট করতে পারবেন। ওকে, অনেক ধন্যবাদ। আমরা এরপর যে বিষয়টি জানবো, নিউ ইয়র্কের বাইরে গিয়ে অন্যান্য যে স্টেটগুলো রয়েছে, বিশেষ করে যেসব জায়গায় বাংলাদেশিরা অনেক বেশি সংখ্যায় আছেন, মিশিগান, পেনসিলভেনিয়া, যেগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেট, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন তারাও জানেন বিষয়টা। একই সাথে এই সব স্টেটের বাইরেও অনেক বাংলাদেশিরা আছেন, কিন্তু আমরা যদি এই ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোর আর্লি ভোটিং এর ডেটগুলো একটু জেনে নিতে পারি আপনার কাছ থেকে। আসলে ব্যাটল গ্রাউন্ড স্টেটের যেটা আমরা সবাই জানি যে কিছু আছে, সব সময় এগুলি আপনার ব্যাটল গ্রাউন্ড স্টেট, কিন্তু এরপরও আপনার অনেক সময় ডেমোগ্রাফিকের কারণে অনেকগুলি অ্যাড হয়। যেমন লাস্ট ইয়ারে ডেমোক্রেটরা অনেক বছর পরে জর্জিয়া পেয়েছিল, অ্যারিজোনা পেয়েছিল। সো ওগুলি এখন অনেকটা ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে গণ্য হচ্ছে। বিশেষ করে আপনার নর্থ ক্যারোলিনাতে এবার আর্লি ভোটিং এর ডেট অক্টোবর 17, এবং নেভাডাতে হলো অক্টোবরের 19, এবং টেক্সাসে অক্টোবর 21 তারিখ, আর উইসকনসনে হলো যে অক্টোবরের 22 তারিখে। এটা হলো গিয়া আপনার এরপরে মিশিগানে আপনি যখন ঠিক নিউ ইয়র্কের মতোই মেইল ইন ভোট আপনি যখন রিকোয়েস্ট করবেন, এটা অক্টোবরের 26 তারিখের মধ্যে রিকোয়েস্ট করতে হবে, এবং আপনি ইন পার্সন গিয়ে যখন ভোট দিবেন, সেটা হলো নিউ ইয়র্কের মতোই ডেট অক্টোবরের 26 তারিখ, এবং জর্জিয়াতে অক্টোবরের 15 তারিখ। এবং পেনসিলভেনিয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পেনসিলভেনিয়াতে অলরেডি আপনার মেইল ইন ব্যালট এই মনে হয় যে 17 তারিখ থেকে আপনার কেউ যদি রিকোয়েস্ট করে, তাহলে তার ব্যালটটা আপনার ওরা পাঠাবে, এবং এটা অক্টোবরের 28 তারিখ কিংবা 27 তারিখের মধ্যে এটা রিসিভ করতে হবে আর কি, এমন একটা জিনিস। তার মানে অলমোস্ট বলা যেতে পারে যে এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে আর্লি ভোটিং এর বিষয়গুলো। এবং যারা ভোটার আছেন তারা যদি মনে করেন যে আপনি পরে ভোট দেওয়ার জন্য ইন পার্সন সুযোগ পাবেন না, এই সুযোগটা আপনারা নিতে পারেন, কারণ ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই বিষয়টাই আমরা বারবার তুলে আনার চেষ্টা করছি যে ভোট দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা এরপরে যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হলো যে ভোট দেওয়ার আগেই কিন্তু ভোটের রেজিস্ট্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভোটের রেজিস্ট্রেশনটা করা, আমাদের কমিউনিটির মধ্যে যেটি নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায় না। তারা মনে করেন সিটিজেন হয়েছে এই তো অনেক, আবার ভোট দেওয়ার দরকার কি, কিংবা ভোট দেওয়ার দিন হয়তো মনে পড়ে রেজিস্ট্রেশনটা তো করা হলো না। রেজিস্ট্রেশনের বিষয়টি জানতে চাই, এই প্রক্রিয়াটা কখন থেকে শুরু হয় এবং এটি কতদিন পর্যন্ত করার সুযোগ থাকে? অ্যাকচুয়ালি আপনি যখন সিটিজেন হবেন, একেবারে ঠিক ওই দিন চাইলেই আপনি কিন্তু আপনার ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন। এটার জন্য কোনো স্পেসিফিক কোনো ডেডলাইন নাই। তবে আপনি যদি এইবার যারা এখনো সিটিজেন হয়েছেন কিংবা অক্টোবরের 26 তারিখের মধ্যে সিটিজেন হবেন, তারা যদি ওদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন, তাহলে তারা নভেম্বরের 5 তারিখে যে ঐতিহাসিক ইলেকশনটাতে পার্টিসিপেট করার সুযোগ আছে। অক্টোবরের কত তারিখের মধ্যে? অক্টোবরের 26 তারিখের মধ্যে। এটা আপনি বোর্ড অফ ইলেকশনে ইন পার্সন গিয়ে করতে পারেন, অথবা অনলাইনেও করা সম্ভব, কারণ আপনি ডিএমবির ওয়েবসাইটে গেলে ওখানে অপশন দেওয়া আছে। তাছাড়া নিউ ইয়র্ক স্টেটের যে ভোটার রেজিস্ট্রেশন ওয়েবসাইট আছে ওখানেও দেওয়া আছে। এই বিষয়টা আমরা বিস্তারিত শুনবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটা আমরা শুনবো। দর্শক সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম প্রেসিডেন্ট নির্বাচনে কেন কিভাবে ভোট দেবেন, এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টি আমরা মনে করছি সেটা হলো ভোটার রেজিস্ট্রেশন করা। কারণ যিনি রেজিস্টার্ড ভোটার তিনি আসলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন তিনি কোন প্রক্রিয়া ভোট দেবেন, কেন দেবেন, কোথায় দেবেন। আর যদি এটি করা না হয়ে থাকে তাহলে আসলে বাকি সবকিছু বৃথা, আপনার কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। ভোটার রেজিস্ট্রেশন সেটা হলো যে এটি আপনি বলছেন অক্টোবর 26 পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। জি, নিউ ইয়র্কে
অক্টোবর, হ্যাঁ জি, নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি এটা মোস্ট অফ দ্য স্টেটেই হয়তো 2 দিন 5 দিন এদিক সেদিক হতে পারে, বাট নিউ ইয়র্কে এবং আমি দেখলাম যেটা আমার মানে রিসার্চে পেনসিলভেনিয়াতে ঠিক একই অবস্থা। অক্টোবরের 26 তারিখের মধ্যে কেউ যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে তাহলে সে নভেম্বরের 5 তারিখে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যখন আপনি সম্পন্ন করবেন, অনেকে যারা করেননি বিশেষ করে তারা তো বিষয়টাতে অপরিচিত, সেখানে আসলে কি হয়? আপনাকে রেজিস্ট্রেশন শুধু কি নাম ঠিকানা লিখতে হয় নাকি পার্টি সিলেক্ট করার একটা বিষয় থাকে? না, আসলে এখানে আপনার নাম, তার যেই সিটিজেনশিপের সময় যে নামটা তার লিগ্যাল নেম, ওই নামটা দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে, তাকে আইডেন্টিফাই করার জন্য ইদার তার সোশ্যাল অথবা তার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা ওইটা দিতে হবে, যে কোনো একটা ইদার ওয়ান। তারপরে আপনার সিগনেচার দিতে হবে, ডেট দিতে হয়। তারপর আরেকটা অপশন আছে যে পার্টি সিলেকশনস। পার্টি সিলেকশনের 3টা অপশন থাকে, একটা হলো ডেমোক্রেট, রিপাবলিকান, আর একটা হলো আদার্স মানে ইন্ডিপেন্ডেন্ট। তো এখন যদি আমরা যদি কেউ যদি ডেমোক্রেট সিলেক্ট করে থাকি তাহলে সে প্রাইমারিগুলিতে সে ডেমোক্রেটদের যেই পার্টির যে ফিল্টারেশন আমরা যাকে মানে জেনারেল ইলেকশনে দেখতে চাই, তাইলে তাকে আমার ভোট দেওয়ার সুযোগ থাকবে। ঠিক তেমনি করে রিপাবলিকান, আপনার কেউ যদি রিপাবলিকান সে যদি চুজ করে তাহলে সে রিপাবলিকানদের প্রাইমারিগুলিতে সে পার্টিসিপেট ভোট দিতে পারবে। আর যে ইন্ডিপেন্ডেন্ট তার শুধু অপশন থাকবে, সে শুধু জেনারেল ইলেকশনে ভোট দিতে পারবে। অর্থাৎ শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনে এটা প্রেসিডেন্ট, তারপর আপনার কংগ্রেস, কারণ এটা তো সিনেট, কংগ্রেস, মেয়র, গভর্নর এগুলিতে ভোট দিতে পারবে, কিন্তু আপনার ওই যে পার্টির ভিতরকার যে বিষয়গুলো ওগুলিতে সে প্রাইমারিগুলিতে সে অংশগ্রহণ করতে পারছে না। এই সিলেকশনের ক্ষেত্রে আপনি হয়তো এখনই সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি ডেমোক্রেট না রিপাবলিকানদের পছন্দ করেন, তাই আপনি হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট কিংবা আদার্স দিয়ে রাখলেন, কিন্তু এর ফলে আপনি কিন্তু প্রাইমারিতে ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই রিপাবলিকান অথবা ডেমোক্রেট, আপনার কি পরামর্শ? আদার্সে দিয়ে রাখা নাকি যে কোনো একটা অ্যাটলিস্ট রিপাবলিকান অথবা ডেমোক্রেট যে কোনো একটাকে চুজ করাটা? অ্যাকচুয়ালি এটা আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব মতামত, কিন্তু আমি বলবো যেহেতু আমরা নিউ ইয়র্কে আমরা বেশিরভাগই ডেমোক্রেট, চাইলে আপনি ডেমোক্রেট দিয়ে রাখতে পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে আপনি চাইলেই যে কোনো সময় আপনি আপনার যে মতামত এটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা এমন না যে আমি একবার ডেমোক্রেট হলাম আমি সারা জীবন, কারণ এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা মানুষের একটা ভিন্ন ওপিনিয়ন থাকতে পারে। তার একটা পার্টির যেই বর্তমান যেই ইয়েগুলি আছে, যে আদর্শগুলি আছে, হয়তো এটা আমার এখন ভাল লাগে, এটা দেখা গেছে 5 বছর 10 বছর পরে আমার ভালো নাও লাগতে পারে, রিপাবলিকানটা ভালো লাগবে। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু যখনই পরিবর্তন করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার একেবারে ইলেকশনের শেষ সময় গিয়ে করবেন না। যদি আপনি যদি নিউ ইয়র্কের প্রাইমারিগুলিতে আপনি নিউ ইয়র্ক কেন, আমি বলবো যে কোনো স্টেটে আপনি যদি আপনার চেঞ্জ করতে চান, আমি বলবো এটলিস্ট ইলেকশনের মিনিমাম 2 সপ্তাহ এবং 1 মাস, মানে ওই দিন আমি বলবো মিডলেই করেন, 3 উইকসের মধ্যে যদি করেন তাহলে মোস্ট লাইকলি যে আপনার যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন দেখবেন যে আপনি যেটা চেঞ্জ করছেন সেটা ওখানে দেখা যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইমারিতে যদি আপনি আপনার মতামত পরিবর্তন করতে চান তাহলে সেটা পরিবর্তন করা দরকার আছে, কিন্তু আপনি যদি মনে করেন আপনি রেজিস্টার্ড ভোটার হয়তো ডেমোক্রেটদের, কিন্তু এই ইলেকশনে আপনি ট্রাম্পকে ভোট দিতে চান, সেক্ষেত্রে পরিবর্তনের কোনো দরকার নেই, আপনি এটা ওপেন আছে যে কেউ যে কাউকে ভোট দিতে পারবে। যারা বিশেষ করে নভেম্বরে যে ইলেকশনটা জেনারেল ইলেকশনটা, এটা কংগ্রেস, সিনেট, প্রেসিডেন্সিয়াল এবং গভর্নর, মেয়র বলি, যেটা জেনারেল ইলেকশন, এটা মোস্ট লাইকলি আপনার নভেম্বরের ফার্স্ট উইকে হয়, টিউসডে। তো ওখানের জন্য আপনাকে কোনো আপনার ডেমোক্রেট, রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাজ লং অ্যাজ আপনি ভোটার রেজিস্ট্রেশন করেছেন আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কারণ আপনারা দেখবেন যে সামনে যে ইলেকশনটা আসতেছে অনেক ডেমোক্রেট রিপাবলিকানকে ভোট দিচ্ছে, রিপাবলিকান ডেমোক্রেটকে ভোট দিচ্ছে, আবার যারা ইন্ডিপেন্ডেন্ট ওরাও যে কাউকে ভোট দিতে পারছে। এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যখন আপনি রেজিস্ট্রেশন করলেন তখন হয়তো আপনি একটা জায়গার ঠিকানা ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তীতে যেহেতু আপনার নিজস্ব বাড়ি নয়, আপনি ভাড়া বাসায় থাকছেন, আপনার হয়তো বাসা চেঞ্জ হয়ে গেছে কিংবা কাজের ক্ষেত্রের জন্য আপনি হয়তো বাসাটা চেঞ্জ করেছেন, সেই জায়গায় আপনি কিভাবে আপনার ঠিকানা পরিবর্তন হলে কোনো সমস্যা কি হবে, আর সমস্যা না হলে সেটা কিভাবে সমাধান করবেন? এটা খুবই ইজি। আপনার একটা সময় ছিল যে আপনাকে
ফর্ম আনতে হতো, ওইটাকে ফিল আপ করে আবার ডাকে এটাকে পাঠানো হতো। কিন্তু এখন এটা খুবই ইজি, আপনি চাইলে অনলাইনে গিয়ে এটা দিনে দিনে এটাকে চেঞ্জ করা সম্ভব। আর যদি নাও করতে পারেন, অনেক সময় মানুষের মনে থাকে না আমি কোন অ্যাড্রেসে রেজিস্ট্রেশনটা করেছি, তখন আপনার এখন খুবই ইজি একটা অপশন আছে যে আপনি অনলাইনে গিয়ে এটা চেকও করতে পারেন। যেমন নিউ ইয়র্কে যারা হয় তারা যদি আপনার অনলাইনে গিয়ে আপনার ফাইন্ড মাই ফুল সাইট, ওখানে গেলেই আপনার অ্যাড্রেসটা দিলে আপনাকে দেখাবে এটা আপনার কোন অ্যাড্রেসে রেজিস্ট্রেশন আছে। এবং ওখানে আরেকটা অপশন আছে, আপনি অনেকে ইলেকশনের দিন গিয়ে যদি অতিরিক্ত সময় নষ্ট না করতে চান, ওখানে আরেকটা অপশন আছে যে আপনি যদি দেখতে চান যে ব্যালটটা দেখতে চান, ব্যালটে কোন ধরনের ক্যান্ডিডেট আছে। এটা প্রেসিডেন্টেরটা আমরা মোটামুটি সবাই জানি, প্লাস লোকাল ইলেকশন বিশেষ করে কংগ্রেসে কারা আপনার প্রার্থী, ওইটাও যদি দেখতে চান ওইটাও ওখানে দেখা সম্ভব। আরেকটা জিনিস হলো, যারা, এটা তো শুধু নিউ ইয়র্কের কথা বললাম, আপনি যদি পুরা ইউএস এর ব্যাপারটা বলি, আরেকটা ওয়েবসাইট আছে যেটা হইলো গিয়া vote.org। ওখানে যাওয়ার পরে ওইখানে আপনার পুলিং প্লেস লোকেশন দিলে স্টেট ওয়াইজ লিস্ট চলে আসবে, আপনাকে শুধু ওই স্টেটটা সিলেক্ট করলেই ওখানে অ্যাড্রেস দিলে আপনাকে দেখাবে আপনার পুলিং লোকেশনটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে বাংলাদেশিরা বিশেষ করে তারা খুবই রাজনৈতিক সচেতন, কিন্তু আমেরিকার নির্বাচনে ভোট দেওয়ার দিন তাদের মধ্যে কেন যেন একটা অনীহা তৈরি হয়, যেটার কারণে অনেক গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্রেশন করা। আমরা এই প্রোগ্রামে আলোচনা করছিলাম যে রেজিস্ট্রেশন করলে আপনার যে প্রার্থী তিনি কিন্তু জানেন কোন কমিউনিটির ভোটার তার বেশি, তিনি কিন্তু ওই কমিউনিটির সাথে বেশি কাজ করেন। যখন বেশি বাংলাদেশি রেজিস্ট্রেশন তিনি দেখবেন, তিনি মনে করবেন এই কমিউনিটিকে গুরুত্ব দেওয়া দরকার। অনেকে ভোট দিতে যান না, ভোটের সেন্টার খুঁজে পান না, কিংবা অন্যান্য কিছু বলেন। এর মধ্যে আপনি বলেছেন পোলিং ইয়াতে গিয়ে তারা হয়তো কেন্দ্রটা খুঁজে পাচ্ছে। কেন্দ্র যদি খুঁজে না পায়, কেউ যদি মনে করেন তার ঠিকানাটা পরিবর্তন করা হয়নি, তিনি কি তার আগের ঠিকানা, অর্থাৎ যে ঠিকানা তার কেন্দ্রটা আছে সেখানে গিয়ে ভোট দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই সে সেখানে গিয়ে ভোট দিতে পারবে। আরেকটা অপশন আছে, সে যদি মনে করে যে এটা আমার সময় নাই, তারপরে আমি মানে ভোটটা প্রয়োগ করতে চাই, আপনি যেই কেন্দ্রতে যাবেন ওরা আপনাকে একটা অ্যাবসেন্টি ব্যালট দিবে। তো এটা হলো যে আপনার ইলেকশন ডেতে এটা কাউন্ট হবে না, এটা যখন ওরা অফিসে ব্যাক করবে, অফিসে ব্যাক করার পরে আপনার এটা এর পরের দিন কিংবা ওদের সময় অনুযায়ী ওরা ভোটটা কাউন্ট করবে, এবং প্রত্যেকটা ভোট কাউন্ট হয় এখানে। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তার মানে প্রত্যেকটা ভোট যেহেতু কাউন্ট হয়, প্রত্যেকটা ভোটই আসলে গুরুত্বপূর্ণ, সেই কারণে প্রত্যেকটা ভোট কাউন্ট হয়। তাই একটা ভোট আসলে নষ্ট করাটা কারোর জন্য উচিত না। সামনে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তো ভোট বটেই, স্থানীয় নির্বাচনগুলোতে এই গুরুত্ব দিয়ে রাখা দরকার। আহনাফ আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ টিবিএনকে। আমি আরেকটা নিউজ দিতে চাই আমাদের কমিউনিটিকে। আমরা এই সানডেতে হিলসাইড 168-এ একটা ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করছি, আমাদের নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব এবং জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন জেবিএ। তো যারা সহযোগিতা নিতে চান আমাদেরকে কল করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। এবং যারা ভোটার ফর্ম করে এটাকে মেইল ইন করতে চান, আমরা হেল্প করতে চেষ্টা করব, আমাদের সাথে যোগাযোগ করুন। এই সানডেতে 168 হিলসাইড 5টা থেকে রাত 8টা পর্যন্ত। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলবো যারা 6 মাসের বেশি বাংলাদেশে অবস্থান করেন, তাদের গ্রিন কার্ডের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয়, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যোগ দেবেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ বেলাত হোসেন বেলাল। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা বিরতির আগে যেমনটি জানিয়েছিলাম যে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বিশেষ করে যারা গ্রিন কার্ড ধারী কিন্তু তারা 6 মাসের বেশি দেশের বাইরে থাকেন, তারা নানা ধরনের সমস্যা পড়েন। এবং এই সমস্যাগুলো একেবারে নতুন কিছু নয়, কমন সমস্যা। এবং এই কমন সমস্যাগুলো খুব অল্প সামান্য ভুলের কারণে হয়ে থাকে, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ বেলাত হোসেন বেলাল ভাই। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা টেলিফোনে এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে সরাসরি আপনারাও এইসব বিষয়ে আপনাদের সমস্যাগুলো জানাতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনারা প্রশ্ন জানাতে পারবেন। বেলাল ভাই, আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই সেটি হলো গ্রিন কার্ড ধারীরা আসলে কতদিন দেশে বাইরে থাকার নিয়ম আছে। ফার্স্টে নিয়মটা জানবো, তারপর সমস্যা শুনবো। জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিবিএনকে। নিয়ম যদি আপনি বলেন যে পার্টিকুলার নিয়ম কি, আপনার দরকারে আপনি থাকবেন, বাট প্রত্যেকটা জিনিসের একটা অনুমেয় ব্যাপার থাকে যে আমি কতদিন বাঞ্ছনীয়। সাধারণত আমরা যখন ভ্যাকেশনে যাই 1 মাস 2 মাস 3 মাসের জন্য হয়তো যাই,
কেউ কেউ হচ্ছে এমনই, তার দেশেই কাজ বেশি, গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ডটা উনি শুধুমাত্র কন্টিনিউ করতে চায় বা জিয়ে রাখা, যাকে বলি আমরা একদম বাংলা ভাষায়, খাঁটি বাংলায়, যে আমি গ্রিন কার্ডটাকে ধরে রাখতে চাই। উনি কি করে, বছরে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11.5 মাস, ইভেন 11 মাস 15 দিন হয়তো কেউ কেউ হয় যে দেশে থাকে, এই জায়গায় আসে 3 দিন থাকে, 4 দিন থাকে, আবার উনি চলে যায়। ওকে, সো এমন হচ্ছে লাইক অনেক কাস্টমার আমাদের কাছে আসে যে ভাই আমার বাবা তো চাকরির কারণে বা কোনো রিজনে উনি দেশে প্রায়ই থাকে, এবার উনি আসার পরে ওনাকে ইমিগ্রেশন অফিসার অনেক কোশ্চেন করে এবং তারপরে ওনার পাসপোর্টে ওরা সিল দেয় এবং লিখে দেয় যে আপনি B1 B2 যেরকম আছে, কাস্টমারকে দিয়েছে যে আপনার গ্রিন কার্ড অ্যামেন্ডমেন্ট করা হবে, মানে ডিসকন্টিনিউ করতে হবে, গ্রিন কার্ড বাতিল করা হবে, গ্রিন কার্ডে B1 B2 ভিসায় চলে যান, অথবা প্রথম ওনার সাজেশন ছিল যে রিএন্ট্রি পারমিট নেওয়া। সেম থিং আরেক কাস্টমার, ওনাকে বলছে সরাসরি যে মাস্ট আপনি রিএন্ট্রি, হুইচ ইজ আপনি যদি 6 মাসের বেশি বা 1 বছরের বেশি বা আপনি লং টার্ম দেশে থাকতে চান, আপনি রিএন্ট্রি পারমিট নিয়ে যাবেন। যদি এরকম কেসে কারো হয় যে এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আপনাকে আপনার পাসপোর্টে রিএন্ট্রির অর্ডার অথবা আপনার ট্রাভেল পারমিট অর্ডার আছে এবং আপনি না নিয়ে দেশে যান এবং আবার আপনি যে এফকে ঢুকছেন, দ্যাট টাইম কিন্তু ক্লিয়ারলি লেখাই আছে আপনাকে আটকে রাখা, দর্শক যারা এরকম হয় যে প্রায় কোনো কারণে দেশে থাকবেন 6 মাসের বেশি, 7 মাসের বেশি, ওয়ান্স ইন আ ওয়াইল কোনো কারণে আপনি 6 মাসের বেশি থাকছেন, আই থিঙ্ক ওটাকে ওরা কোনোদিনই বদার করে না। আমি বলছিলাম যে ট্রাভেলিং নেচার, মোস্ট অফ দ্য টাইমটি আপনার দেশে থাকা হয়, আপনি অনলি ইয়ারের মধ্যে 5 থেকে 7 দিন আমেরিকায় থাকেন, 11.5 মাস বাংলাদেশে আসছেন, গ্রিন কার্ডটা সেভ করার জন্য আসেন, এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকায়। ইন জেনারেল আপনি কোনো রিজনে 2, 4, 5 বছরের মধ্যে একদিনকে আপনি 6 মাস ছিলেন, 7 মাস ছিলেন অথবা 11 মাস ছিলেন, ওই ক্ষেত্রে ওরা বদার করে না, অ্যাক্সিডেন্ট কোনো রিজন আপনি ছিলেন, অ্যাবসলিউটলি ফাইন। বাট যখন আপনার পাসপোর্ট ওরা সিল দেবে, তখন থেকে আপনাকে অবশ্যই রিএন্ট্রি পারমিট বলেন অথবা ট্রাভেল পারমিট বলেন, হোয়াটএভার, আপনাকে নিতে হবে নেক্সট, যদি আপনি লঙ্গার টাইম থাকতে চান। জি, একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিলাল ভাই, আপনাকে আমি কাজী বলছি ব্রঙ্কস থেকে। আমার পরিচিত 3-4 জন লোক আপনাদের নতুন যে ওমরা প্যাকেজটা চালু করছেন, ওইটার অধীনে তারা সৌদি আরব থেকে আল্লাহর রহমতে ওমরা করে আসছে, মক্কা মদিনা থেকে। তারা খুবই খুশি, কিন্তু আমি আমার মা বাবাকেও নিয়ে যাওয়ার চিন্তা করতেছি। আমাকে যদি এই বিষয়ে আপনাদের ওমরা প্যাকেজের, ওমরা সার্ভিসের বিষয়গুলো আমাকে বলতেন, আমি তাহলে খুবই খুশি হতাম। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে একটুখানি বলেন। জি, এটা হয়তো আমাদের আলোচনার সাথে বিষয় না, তারপর আপনি বলতে পারেন যে উমরা সুযোগটা কি আছে। ধন্যবাদ কাজী ভাই আপনাকে। যদি বয়স্ক মানুষ হয়, অনেকে হয়তো তার পরিচিত আত্মীয় স্বজন থাকে, হয়তো ওই জায়গায় যায়, আর যাদের আত্মীয় স্বজন নাই আমরা তো প্যাকেজ করেই দেই, ওর মধ্যে সবকিছু ইনক্লুডেড থাকে, আপনার টিকেট, ভিসা, মুআল্লেম এবং এয়ারপোর্ট সার্ভিস। আমাদের লোকজন আপনার যে এয়ারপোর্টে যাচ্ছেন, সেটা জেদ্দা হোক অথবা মদিনা হোক, ওই জায়গায় আমাদের লোকজন থাকে, ড্রাইভার থাকে, ওরা পিক করে। দেন আমাদের লোকজন থাকবে আপনার উমরা পারফর্ম করার সময়, ওরা সাথে থাকবে, ওরা আপনার পারফর্মের কাজ সাথে থাকবে। দেন মক্কার যে সমস্ত জায়গা, দর্শনীয় জায়গা আছে, ওগুলি ওরা সব আপনাকে ট্যুর করাবে। দেন আবার আপনাকে মক্কাতে মদিনা নিয়ে যাবে, মদিনা থেকে আবার মক্কায় নিয়ে আসবে, এয়ারপোর্ট সার্ভিস। একটু যে বলা যায় এক কথায় যে আপনি মোটামুটি আমাদের উপরেই সবকিছু পাচ্ছেন, আমরাই সব করে দিচ্ছি আপনাকে। এবং দর্শক, আমরা এইটি নিয়েও আলাদা করে অনুষ্ঠান করেছি এর আগে, আপনি সেখানেও দেখতে পারবেন, আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটিও নিতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি ভাইজান, আমি যদি আপনাদের মাধ্যমে বাংলা ট্রাভেলসে যদি রিএন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করি, ওই ক্ষেত্রে কয়দিন সময় লাগতে পারে? জি, অনেক ধন্যবাদ। আমরা রিএন্ট্রির বিষয়ে যখন আলোচনায় ঢুকবো, তখন নিঃসন্দেহে আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনি আমাদের টেলিভিশন দেখতে থাকুন, প্রশ্নের উত্তর নিচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে সমস্যাটা হচ্ছে এই ধরনের সমস্যা। আপনি অনেকগুলো ডকুমেন্টস নিয়ে এসেছেন, আপনার হাতে আমি দেখতে পাচ্ছি যে কাউকে হয়তো রিএন্ট্রির কথা বলছে, কাউকে হয়তো বলছে B1 B2 তে চলে যেতে। এই সমস্যা অ্যাভয়েড করতে চাইলে শুরুতে আপনার পরামর্শটা জেনে নিচ্ছি, কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমি বিগিনিং থেকে যেটা বলতেছিলাম, যদি কারো আব্বা আম্মা, ভাই বোন, ইভেন যে যার নিজের ওন ক্ষেত্রেও যদি হয়, যদি আপনি নিজে জানেন যে একাধিকবার অথবা লম্বা সময় আপনাকে দেশের বাইরে থাকতে হবে, আমেরিকার বাইরে থাকতে হবে,
আনটিল আনলেস অফিসার আপনাকে ডিরেক্ট যদি না করে যে ভাই নেক্সট, ওরা কি করবে, প্রথমে আপনাকে সতর্ক দিবে। সতর্ক দেওয়ার পর থেকে আপনাকে অবশ্যই রিএন্ট্রি পারমিট নিতে হবে। এই সতর্কটাও কি সিল না মৌখিক ভাবে বলবেন? মৌখিক ভাবে যদি বলে স্টিল আপনি ইজ ওকে, বিকজ ওই জায়গায় কোনো প্রুফ নাই, শুধু আপনার ডকুমেন্ট নাই। যখন আপনার পাসপোর্ট ওরা এরকম সিল দিবে তখন কিন্তু আপনার ডকুমেন্ট হয়ে গেল, তারপরে কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না। ফার্স্ট টাইম যদি হয়, ইভেন সেকেন্ড টাইম যদি হয়, সব অফিসার করে না, ডিপেন্ড তার মুডের উপরে, হয়তো ওর কাছে আপনার ডিটেইলস সবকিছু আছে, তো সে হয়তো সামহাউ আপনাকে ডিটেক্ট করলো এবং বললো আপনাকে যে আপনি এতদিন বেশি ছিলেন, কেন বেশি ছিলেন। যদি আপনি তাকে সুন্দর মতো প্রশ্নের উত্তর দিতে পারেন, বুঝাইতে পারেন যে হয়তো অসুস্থ ছিলেন বা কোনো আপনার সমস্যা ছিল, বা অনেকে এমনও হয় যে দেশে যাওয়ার পর তার পাসপোর্ট মিস হয়েছে বা লস্ট হয়েছে, পাসপোর্ট বানাতে তার সময় লাগছে, অফিসারকে সুন্দর করে বুঝাইলে অফিস অ্যাকসেপ্টেড। বাট কতবার আপনি তাকে বুঝাবেন? গত 5 বছরের মধ্যে 4 বছরে আপনি দেশে ছিলেন, এবং নেচার হচ্ছে আপনার প্রত্যেকবারে 3 to 5 ডেজ আপনি ইউএসএ থাকেন। যত অফিসারকে বুঝান, অফিসার বুঝে যে আপনি কি বলতেছেন, আপনি কি করতেছেন। আপনি মূলত আপনার দেশে থাকেন, গ্রিন কার্ডটা মাঝে মাঝে সেভ করার জন্য আপনি মাঝে না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রিএন্ট্রি পারমিট নিয়ে যাবেন। যদি আপনার পাসপোর্টে সিল দেয় অফিসার, অবশ্যই। আরেকটা যেটা হয় যে আমাদের আব্বা আম্মা যারা বয়স্ক হয়, অনেক সময় হয়তো ওনারা বুঝে না ইমিগ্রেশন অফিসার কি বলছে। আপনি পাসপোর্ট দিলেন, হয়তো অফিসার কাছে সিল দিয়ে দিল, উনি মনে করছে আমাকে রেগুলার সিল দিয়ে দিছে, অফিসার কিন্তু বলছে যে B1 B2 তে যান, অথবা অফিসার আপনার বলতে পারে আপনি রিএন্ট্রি পারমিট অবশ্যই রিএন্ট্রি পারমিট নেবেন, অথবা হোয়াট এভার। অ্যাকসেন্টের ব্যাপার একটা থাকে, বুঝার একটা ব্যাপার থাকে। সো যদি আব্বা মা এক্ষেত্রে না বুঝে, আমরা আপনারা যদি জানি যে আমার আব্বা মা প্রায় দেশের বাইরে থাকে, অথবা মোস্ট অফ দ্য টাইম দেশের বাইরে থাকে, এরকম ক্ষেত্রে আপনারা চেষ্টা করেন যখন ঘরে আসবে আব্বা আম্মা, পাসপোর্টটা ওনার পেজগুলো উঠানোর পরে যে কোনো জায়গায় এরকম রিএন্ট্রি অর্ডার আছে কিনা, আরো অন্য কোনো রিকমেন্ডেশন আছে কিনা পাসপোর্টের মধ্যে ইমিগ্রেশন অফিসার থেকে। সো প্লিজ দয়া করে আপনারা ফলো করবেন। যদি হয় তাহলে আপনি চাইলে রিএন্ট্রি প্রসেস করেন আব্বা আম্মার জন্য, ওনারা চাইলে 2 বছর থাকতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনি দিয়েছেন যে অনেক সময় বাবা মার এই পাসপোর্টটা চেক করা হয় না, তিনি তো চলে এসেছেন, কিন্তু সন্তানদের উচিত বয়স্ক বাবা মার পাসপোর্ট অন্তত চেক করে দেখা, সেখানে কোনো নির্দেশনা দেয়া আছে কিনা। মোস্ট অফ দ্য টাইম দেশে থাকেন, দেশের বাইরে বেশি থাকেন, আমেরিকায় কম, দেশে বেশি, এরকম। জি, অনেক ধন্যবাদ এই পরামর্শের জন্য। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার বাবা প্রায় দেশে থাকে, তো ওনার আসার সময় ওনাকে ইমিগ্রেশন অনেক প্রশ্ন করছে যে কেন এতদিন ছিল বা কি আসবে বিষয়, কিন্তু ওনাকে কোনো সিল দেন। তো পরবর্তীতে কি ওনার কোনো ট্রাভেল পারমিট বা এরকম কিছু নেওয়া লাগবে? জি, প্রশ্ন আমরা যে আপনার সাথে আলাপ আলোচনা করতেছিলাম জুয়েল ভাই, সিমিলার জিনিসটা হচ্ছে ওনার আব্বা প্রায় দেশে থাকে, ওকে, অফিসার সিল দেয় নাই। আমরা বলতেছিলাম যদি সিল দেয় তাহলে কিন্তু অবশ্যই রিএন্ট্রি পারমিট নিতে হবে। ওনার কোশ্চেন ছিল ওনার আব্বাকে এখনো দেয় নাই, বাট একাধিক প্রশ্ন করছে ওনার আব্বাকে, তার মানে বর্ডার লাইনে আছে, যে কোনো সময় আমাকে জি দিস ইজ বর্ডার লাইন, কারণ তাদের সন্দেহ হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে ওনার সতর্কমূলক। মেবি নেক্সট টাইম হয়তো ওনার পাসপোর্টে সিল দিতে পারে, রিএন্ট্রি পারমিট, অথবা আপনার গ্রিন কার্ড ক্যান্সেল হবে, আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্স, আপনি কেন থাকেন না এই দেশে, আপনি কেন দেশের বাইরে থাকেন, তাহলে আপনার গ্রিন কার্ডের প্রয়োজনটা কি? আপনি তো পার্মানেন্ট রেসিডেন্ট, নট সিটিজেন বাট তারপরের স্টেপ হচ্ছে সিটিজেন, তো আপনি থাকেন না, তাইলে আপনার গ্রিন কার্ডের দরকারটা কি? আপনি টুরিস্ট ভিসা B1 B2 হচ্ছে লাইক টুরিস্ট ভিসা, টুরিস্ট ভিসায় হয়ে যান, টুরিস্ট হয়ে যান, যখন দরকার আপনি আসেন যান, রাইট। তো বাট তারপরে যদি চায় উনি ওনার আব্বার জন্য সেফ সাইড, চাইলে উনি ট্রাভেল পারমিট নিয়ে লং টার্ম থাকতে পারেন, অথবা রিএন্ট্রি পারমিট নিয়ে উনি লং টার্ম থাকতে পারেন, চয়েস ওনার। যদি সিল দেয় তখন কিন্তু অবশ্যই নিতে হবে, তখন তো সেটা আসার পরে কিন্তু ওনাকে অ্যাকসেপ্ট করবে না, ওরা বলবে এই পেজ নাম্বার এত, তোমাকে অলরেডি আমরা লাস্ট টাইম এক্সপ্লেন করে বলে দিয়েছি নিড রিএন্ট্রি পারমিট, তোমার রিএন্ট্রি পারমিট কোথায়। এখন যদি অফিসার আপনাকে রিপোর্ট করে কিছু করতে পারবে কিছু খানে। তারপরে দর্শক, আপনার অভিভাবক আপনার বাবার ব্যাপারে আপনি সতর্ক হওয়ার সুযোগ রয়েছে, এখন এই আপনি সতর্ক হলে হয়তো এই ধরনের বিষয়গুলো থেকে সমস্যা থেকে পারেন। দর্শক যে প্রশ্নটি করেছিলেন রিএন্ট্রি পারমিট, এই বিষয়টি পাওয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করেন? আমাদের অফিসে আমরা রিএন্ট্রি পারমিট, অথবা যারা লাইক 1 বছরের বেশি থাকতে চান বা 2 বছরের কাছাকাছি থাকতে চান, ট্রাভেল পারমিট বলে বা রিএন্ট্রি পারমিট বলে, আমরা প্রসেস করি। ওনার কোশ্চেন সম্মত ছিল যে কতদিন লাগে, এরকম কিছু একটা কোশ্চেন সম্মত ওনার ছিল। যদি প্রসেস করি এটা আপনার 30 ডেজের মতো, দেন 30 ডেজ পরে আপনার বাড়িতে চিঠি আসবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট আপনার বাড়িতে যখন চিঠি দিবে দেখস another 30 to 60 ডেজ ওরা টাইম দিবে।
যদি তার মধ্যে ইমার্জেন্সি কারো চলে যেতে হয়, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যেতে পারেন। যখন আপনার ট্রাভেল পারমিটের বুকটা আসবে, বুকটা আপনি কারোর মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, বেটার অপেক্ষা করা, আনটিল আনলেস ট্রাভেল পারমিট বুকটা পাওয়া বা রিএন্ট্রি বুকটা পাওয়া, অপেক্ষা করবেন। আর যদি কোন কারণে আপনি হয়তো ইমার্জেন্সি যেতে হবে, ইয়েস আপনি চাইলে যেতে পারেন, বাট বুকটা কারোর মাধ্যমে পাঠিয়ে দিলে উনি ওই বুকটা সাথে ক্যারি করবে আসার সময়। আবার যখন তিনি আবার আসবেন যখন উনি তখন যেতে তিনি আসবেন এই বা আমেরিকা এই আসবেন, ওই বুকটা ব্যবহার উনি সাথে করবেন। ক্যারি করবেন। এই রিএন্ট্রি পাওয়ার জন্য আপনি বলছিলেন 1 মাস সময়, 1 মাস থেকে 2 মাসের মধ্যে ওরা একটা চিঠি পাঠাবে চিঠিটা আপনাকে। পাঠায়। 1 মাস পরে যেটা বলছেন আপনাকে ওকে মানতে। ওকে। সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস দরকার হয় তার রিএন্ট্রির আবেদন করার জন্য? হ্যাঁ, রিএন্ট্রি আবেদনের জন্য ওনার সবই আছে, পাসপোর্ট, গ্রিন কার্ড, দ্যাটস ইট। আচ্ছা, খুবই সহজ। হ্যাঁ, মানে easy, হয়তো easy, তারা simple, easy, easy। নতুন করে কোনো ডকুমেন্টস না দিতে না, হচ্ছে নতুন এডিশনাল ডকুমেন্ট লাগবে না, জাস্ট ওই জায়গায় নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এগুলো ওনার ফাইলে অলরেডি আছে। সেম জিনিসগুলো জাস্ট ওদেরকে একটা আবেদন করা যে আমি এত দিনের জন্য আমি দেশের বাইরে থাকবো, সেজন্য গভর্নমেন্টের কাছে আপনার পারমিশন চাইছেন। ইসকল আমরা যদি আরো এটাকে ক্লিয়ার ভাবে বলি, যেটা প্যারোলে বলা হয় আমাদের দেশে, কাইন্ড অফ লাইক দিস, আপনি অনুমতি নিচ্ছেন যে আমি এত দিনের জন্য থাকবো না দেশে, আমি দেশের বাইরে যাচ্ছি। ইয়েস, গভর্নমেন্ট ইমিগ্রেশন অফিসার জানে সেটা allow যে করছেন। আপনি নাই, আপনি পরে আসেন, সে আপনার প্রশ্ন করতে পারবে না। অলরেডি সিস্টেমে দেওয়া আছে, আমার এই ভাই দেশের বাইরে ছিল, সে গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে দেশের বাইরে ছিল। রিএন্ট্রিটা হচ্ছে অনুমতি। জি, যদি সিলটা কেউ পেতে না চান, সিল পাবেন না, আপনি তো বলছেন সিল পাওয়ার পর রিএন্ট্রির বিষয়টা আছে, সিল না পাওয়ার জন্য কি আগে থেকে অনুমতি নিয়ে যাওয়ার কোনো বিষয় আছে? যদি আপনি মনে করেন আপনি থাকবেন 1 বছর ওভার, অবশ্যই আপনি নেবেন। আচ্ছা, যদি মানে 1 এই বছরের বেশি সময়সীমা কেউ থাকে, কতদিনের বেশি হলে আপনি নিতে হবে? সাধারণত এটার মধ্যে দুইটা জিনিস যারা ইমিগ্রেশনে কাজ করেন। একটা হচ্ছে যদি আপনি লেস দেন 6 মান্থ থাকেন, আপনি এক্সাম্পল আপনি 2015 সাল থেকে এই দেশে থাকেন, ওকে, তো 5 বছর পরে আপনি আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত আপনি এই দেশে ছিলেন, আপনি যান নাই। ওকে, 2019 সালের লাস্টে আপনি একবার দেশে গেলেন এবং গিয়ে আপনি 6 মাসে 1 দিন ছিলেন। আপনাকে তো অলমোস্ট 4.5 বছর এই দেশে থাকা ছিল। যখন 5 বছর হবে তার আগে গিয়ে আপনি 6 মাসের উপরে ছিলেন, পিছনের টাইমটা কিন্তু আপনার জিরো হয়ে গেল। আপনার একেবারে আবার শুরু করতে হচ্ছে আপনার 2020 সাল থেকে। এখন যদি 2020 সালের মধ্যে আপনি 3 মাস ছিলেন, 2 মাস ছিলেন, টাইমটা আবার আপনার নতুন শুরু করতে হবে না। যে দিনগুলো আপনি বাইরে ছিলেন ওই দিনগুলো বাদ যাবে। এটা অনেকেরই ধারণা থাকে যে আমি তো লেস দেন 6 মান্থ ছিলাম, ওটা আমার না, যতদিন আপনি বাইরে ছিলেন ওই টাইমটা কিন্তু আপনার বাদ দিতে হবে। আচ্ছা, টাইম হচ্ছে অ্যাপ্লাই করা, এই দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে অ্যাপ্লাই করার টাইম, আর একটা হচ্ছে আমার টোটাল টাইম। আপনার টোটাল টাইমটা থেকে ওই টাইমটা বাদ যাবে যে কদিন আপনি দেশের বাইরে ছিলেন, 3 মাস আর 4 মাস। এলিজিবিলিটিটা আপনার বাদ যাবে না। ইয়েস, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে 6 মান্থ ওভার স্টে না করে থাকেন দেশের বাইরে, আপনি সেটা সিটিজেনশিপ বলেন ওর আপনি আনুষঙ্গিক আমরা চিন্তা করি যে ভাই আমার গ্রিন কার্ড এই 6 মান্থ হলো একটানা 6 মান্থ একসাথে। এনি টাইম যদি গ্রিন কার্ড থেকে যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন যেন একটা না কোনো সময় যেন আপনার 6 মাস একদিন না হয় সেই বিষয়টি নিয়ে আপনারা বলছেন। আরেকটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে আপনি গ্রিন কার্ডে আছেন, আলটিমেটলি তো সিটিজেনশিপের জন্য ট্রাই করছেন। আপনার পাসপোর্টে যদি তখন এরকম এয়ারপোর্টের কোনো সিল পড়ে যায়, আপনার পাসপোর্টে রিএন্ট্রি কিংবা আপনার গ্রিন কার্ড B1 B2 জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, ফার্স্ট অফ অল এই যে পরামর্শটা দেওয়া হলো এটা কি ম্যান্ডেটরি, মানে তখন আপনি B1 B2 হয়ে গেলেন নাকি আসলে গ্রিন কার্ডটা থাকছে? সেটা ছিল শুধুমাত্র আপনার সাজেশন যে এটা আপনাকে মানতে হবে। ওকে, যদি আবার আপনি মোর দেন 6 মান্থ থাকেন, ওকে, এমন হচ্ছে কেউ এরকম সিল পাওয়ার পরে আমারই পরিচিত এক কাস্টমার, উনি সিল পাওয়ার পর ওনাকে যেহেতু বলা হয়েছিল যে ভাই আপনি যদি মোর দেন 6 মান্থ থাকেন দিস নিড টু ডু, ভদ্রলোক এবার 5 মাস থেকে চলে আসে, আসার পরে উনি আবার 5 দিন থেকে আবার দেশে চলে গেছে, আবার উনি 5 মাস পরে আসে ওনাকে সেম থিং আবার আটকেছে, না আপনার ট্রাভেল পারমিট লাগবে। আপনাকে আগে সতর্ক করা ছিল যে আপনি যদি লম্বা টাইম থাকেন মোর দেন 6 মান্থ আপনি পারমিট নেবেন। আপনি লাস্টে আসছেন 5 মাস, ওকে, আপনি 5 দিন ছিলেন চলে গেছেন, দে ওয়ান্ট সি আপনি ওভার স্টেটা কোথায় বেশি করেন, ইউএসএ না ইউএসএ এর বাইরে। অঙ্কের অনেক কাটাকুটি খেলা, কিন্তু আলটিমেটলি মূল সহজ সমাধানটা হলো স্বচ্ছ থাকেন, স্বচ্ছ থাকেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট আপনি নিয়ে এই জায়গায় আসেন,
আপনার রেসিডেন্সির এই জায়গায় থাকুক, এটা চাচ্ছে ইমিগ্রেশন অফিসার। ওয়ান্স ইন ওয়াইল যদি কোনো কারণে আপনার দেশের বাইরে থাকতে হয়, সেটা আপনি পারমিশন নিয়ে যান। ওদের মেইন কনসার্ন আপনি এই দেশের পার্মানেন্ট রেসিডেন্স, আপনি থাকেন না, তো পার্মানেন্ট রেসিডেন্সটা কোথায় আপনার? জাস্ট ওরা চাচ্ছে যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সটা আপনি ফলো আপ করেন। ঠিক। লাস্ট যে প্রশ্নটি আপনার কাছে করতে চেয়েছি সেটা হলো, যদি আপনি গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনার পাসপোর্টে এই ধরনের সিলগুলো পড়ে যায়, বিশেষ করে এন্ট্রি ইরেগুলারিটি তারা দেখছে, সেটা আপনার সিটিজেনশিপের সময় কোনো সমস্যা তৈরি করে কিনা? না, অবশ্যই করে না। আমি যেটা বলছি, আপনার শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য ওই টাইমটা আপনার বাদ যাচ্ছে। এক্সাম্পল আমি আপনাকে যেটা দিলাম, যে আপনার হয়তো 4.5 বছর হয়ে গেছিল, আর 6 মাস পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেন, ওই টাইমটা আপনার চলে গেল। আবার আপনাকে যখন 5 বছর, আবার তারপর ওই টাইম থেকে যখনই আপনি দেশের বাইরে 6 মাসের উপরে ছিলেন, এই 6 মাস যখন আপনার ওভার ডান হবে, তারপর যখন আপনি এই জায়গায় ফিরে আসবেন, দেন আবার আপনার টাইম শুরু হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনারা বয়স্কদের জন্য বিনা পরীক্ষায় সিটিজেনশিপের পরীক্ষার সুযোগ আপনাদের এখানে রয়েছে নানা শর্ত সাপেক্ষে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরেকটা এপিসোডে আলোচনা করব। একেবারে শেষ মুহূর্তে আছি, দর্শকদের যদি এই বিষয়ে কিছু আপনি বলতে চান। যারা আব্বা মা বয়স্ক মানুষ, 65, 70, 75, 78, এমন অনেকেই হয় আমাদের কাছে আসে, 70, 78 বয়স হলে অনেক সময় মনে থাকে না। আমাদেরও যখন বয়স হবে আমরাও সেমই হবো। সো আর বিশেষ করে যারা দেশ থেকে আসে, তখন হয়তো ওনারা আরো একটু বেশি দুর্বল হয়ে যায়। এদিকে অনেকদিন থাকার পরে যেটা হয়, শুনতে শুনতে আমরা অনেকেই অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারি, সেটা ইংরেজি বলেন বা যে কোনো ল্যাঙ্গুয়েজই বলেন বা চলাফেরা বলেন। আর যারা একদম দেশ থেকে আসে, লাইন 4-5 বছর হয়ে গেছে, ওনারা ভালো অ্যাডাপ্ট এখনো করতে পারে না, হয়তো ইংরেজিটা ভালো বুঝে না, অথবা ইংরেজি লিখতে সমস্যা বা বুঝতে সমস্যা, সেক্ষেত্রে একটা ফ্যাসিলিটি আছে। জুথি সাহা তিনি একটি প্রশ্ন করেছেন, আমার বাবা মা দেশে গেছে 1 বছর বেশি হয়ে গেছে, শিখ থাকার কারণে আসতে পারে নাই, তাদের 10 ইয়ারের পারমিট আছে, এখন আমি কি করতে পারি একটু বলবেন? কি পারমিট আছে? 10 ইয়ার পারমিট আছে, এটুকুই লিখেছেন। সম্মত ট্রাভেল পারমিট মিন করছে। যদি ট্রাভেল পারমিট থাকে অ্যাবসলিউটলি আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ওনার ট্রাভেল পারমিট আছে। 2 বছরের মধ্যে ওনার ট্রাভেল পারমিট বুকটা সাথে রাখবেন, শুধু দ্যাটস ইট। পাসপোর্টের সাথে ওনার ট্রাভেল পারমিট বুক রাখবেন। আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ওনার ট্রাভেল পারমিট ডকুমেন্ট থাকবে। উনি 2 বছর পর্যন্ত দেশে থাকতে পারবেন, 2 বছর 1 দিন কম। অনেক ধন্যবাদ বেলায়েত হোসেন বেলাল ভাই, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। রাত 8টায় আমরা কথা বলবো আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।